শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। চ্যানেলের পর্দায় আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম ডে তারকা কথন। প্রতিদিনই তারকা কথনের সেটে আমরা আমন্ত্রণ জানাই আপনাদের পছন্দের সব মুখদের এবং আমাদের পছন্দের সব তারকাদের। আজকে আমাদের তারকা কথনের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছেন, প্রশ্ন কিংবা উত্তরে, উপস্থাপনা কিংবা আলোচনায় সবখানেই তিনি অনবদ্য। তিনি বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তারপরে অনুষ্ঠান নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখেছি। তার কাজ, তার কথা সব কিছুই আমাদেরকে মুগ্ধ করে এবং বর্তমান সময়ে আমরা তাকে দেখি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের সম্ভাবনা, বিভিন্ন ধরনের জটিল সমীকরণ তিনি খুব সহজবোধ্য ভাষায় আমাদেরকে বুঝিয়ে দেন, উপস্থাপন করেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের ভীষণ প্রিয় মুখ, জনপ্রিয় মুখ, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নুত্তুর স্যার। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি। ঢাকা শহরে ভালো থাকা খুব কঠিন। কেন কঠিন কেন? আপনি এই শহর খুবই আনপ্রেডিক্টেবল। এই শহরকে ঠিক অনুমান করা যায় না। আপনি হয়তো দেখছেন এই মুহূর্তে রাস্তা খালি, একটু পরে দেখবেন রাস্তা বন্ধ। একটু আগে দেখছেন খুব শান্তিপূর্ণ অবস্থা, হঠাৎ দেখবেন অশান্তি। এই শহর খুবই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবন কতটুকু প্রেডিক্টেবল? জীবন কিছুটা প্রেডিক্টেবল। যেমন জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনি জানেন যে হবে, ঘটবে। যেমন জন্ম ঘটে গিয়েছে, এটা আমরা যারা জন্মে গিয়েছি আমরা জানি যে পৃথিবীতে আরও অনেক দিন পর্যন্তই জন্মের এবং মৃত্যুর প্রক্রিয়াটা থাকবে। তো এটা তো প্রেডিক্টেবল, মৃত্যু আছে, জন্ম আছে। তারপরে এই জীবনে দুঃখ আছে এবং আনন্দ আছে। তো এগুলি আমরা বলতে পারি, কিন্তু কখন বিষয়টা ঘটবে এইটা সম্পর্কে আমরা জানি না। এবং এই যে এই না জানা এবং জানা, এই দুইটার মধ্যে সংগ্রামটাই হচ্ছে আমাদের জীবন। যেমন দেখবেন আমরা জীবনটাকে সারাক্ষণ প্রেডিক্টেবল করার চেষ্টা করি। যেমন যে স্কুলে ভর্তি হয় সে 10 বছর পরে এসএসসি পরীক্ষা দিবে, এটা প্রেডিক্টেবল। এখন ধরেন সে ফেল করতে শুরু করলো, এটা আনপ্রেডিক্টেবল। কখন সে ফেল করবে আমরা তো জানি না। এরকম আপনার জীবনে আমরা করি কি, মানে এই আনপ্রেডিক্টেবিলিটিটাকে কমিয়ে আনার চেষ্টা করি, এবং যখন এটা কমে আসে আমরা ভাবি যে আমরা সুখে আছি। আসলে আপনার জীবনেও নিশ্চয়ই এরকম অনেক প্রেডিক্টেবল এবং আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটেছে। সেরকম কিছু ঘটনা আমরা জানি, কিছু ঘটনা আমরা জানি না। কিছু ঘটনা হয়তো শুনবো আপনার কাছ থেকে। আপনি পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে, তারপরে উপস্থাপনা, তারপরে অনুষ্ঠান নির্মাণ, ব্যবসা করেছেন, আরও অনেক ধরনের কাজে আপনার সম্পৃক্ততা আছে। একই সাথে ছাত্র জীবনের কথা যদি বলি, সেখানেও রাজনীতির সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল। সেখান থেকে এখন আপনাকে আমরা দেখি টেলিভিশনের পর্দায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। কতটুকু প্রেডিক্টেবল, কতটুকু আনপ্রেডিক্টেবল ছিল আপনার জীবনযাত্রা? না, এটা তো আসলে এইভাবে এক কথা উত্তর দেওয়া যাবে না। আমার জীবনে আমার যে জায়গাটি তৈরি হয়ে গিয়েছে সেটি হচ্ছে যে আমি আসলে কখনোই একটা অনুধাবন করা যে এমন জীবনের মধ্যে থাকি নাই। আমি যখন পড়াশোনা করি তখন কেবল একটা বিষয় সবাই জানতো যে আমি ডাক্তার হতে চাই, তো সেটা আমি হয়েছি। কিন্তু এরপরে বাকি যে ঘটনাগুলি ঘটেছে আমার জীবনে সেগুলি সবই দৈবক্রমে। যেমন আমি টেলিভিশনে গিয়েছিলাম বিতর্ক এবং কুইজে অংশ নিতে। সেইখান থেকে যে আমি টেলিভিশনে উপস্থাপনা শুরু করব এটা আমার কোনো পরিকল্পনার মধ্যে ছিল না। কিন্তু উপস্থাপক জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই পরিমাণ জনপ্রিয়তা পেলাম যে মানুষের চাওয়ার কারণে আমি থেকে গেলাম এখানে, এবং তারপরে আমি এই কাজটা অনেক পছন্দ করে ফেললাম। আমি অনুষ্ঠান তৈরি করার চ্যালেঞ্জ নিলাম, সেটা পারলাম। তারপরে আমি এক সময় দেখলাম যে আমাকে খানিকটা গ্রাসাচ্ছাদনের জন্য, টিকে থাকার জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে, সেটা করলাম এবং যতদিন করেছি ঠিক মতো আমি বেশ ভালোই ছিলাম। ভালো মানে যে আমি ওই ক্ষেত্রেও নন ফিকশন অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে ওই সময়টাতে আমি সর্বোচ্চ পরিমাণ নন ফিকশন অনুষ্ঠান তৈরি করতাম এবং ডকুমেন্টারি তৈরি করতাম, অন্যদেরকে ডকুমেন্টারি তৈরি করার উৎসাহ দিতাম। আমি সারাক্ষণই নন ফিকশন অনুষ্ঠান তৈরি করার পরিকল্পনা করতাম, সেটা পারতাম। তো যা যা করেছি অনেকগুলি অনেক ভালোভাবে পেরেছি মনে হয়। সেই কারণে আমার জীবনটা ঠিক একই ধারায় যায় নাই। ছাত্র রাজনীতিতে যখন গিয়েছিলাম তখন তো আমি গিয়েছিলাম স্বৈরাচারের পতন ঘটাবো সেই লক্ষ্যে, কেননা দেশে কোনো গণতন্ত্র ছিল না। আমাদের ছোটবেলা থেকে আমরা গণতন্ত্র সেইভাবে দেখি নাই। তো আমরা ভাবলাম যে আমাদের তরুণ জীবনে, কৈশোরে এবং যৌবনে আমরা গণতন্ত্রের যে পরিবেশ সেটা পাবো, তাহলে কি ঘটবে, তাহলে এই যে বৈষম্য আছে এখন যেটার কথা বলে সেই বৈষম্য কমে যাবে, মানুষে মানুষে ভেদাভেদ কমবে, আমরা যারা বাবা মা চাচা চাচি বা কারো
ফেভার নিয়ে আমরা জীবন তৈরি করি না, আমরা নিজেদের যোগ্যতায় বিকশিত হতে পারবো, এবং সেই কারণে স্বৈরাচার পতন ঘটানোটা খুব দরকার ছিল বলে আমরা ভাবতাম। তো সেই জন্য ছাত্র রাজনীতি গিয়েছিলাম। যখন হয়ে গেল তখন আর আমি ওইখানে ছিলাম না, এবং এরপর আমি কখনোই রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না। রাজনীতি করেন এমন বহু লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন এইরকম, কিন্তু আমি কখনো দলীয়ভাবে কোনো রাজনীতির সাথে আর সংযুক্ত থাকি নাই সেই ছাত্র জীবনে 92 সালের পর। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে একটা একটা কবিতা আছে না, যে আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তো আমি হয়তো পাখির জীবনে চেয়েছিলাম, এবং সেই রকমই হয়েছে আমার, ঠিকানাবিহীন ঠিকানাবিহীন গন্তব্যবিহীন জীবন। আমি কখনো গন্তব্য বিচার করি না, আমি ভাবি যে আমি একদিনের জন্য বাঁচি, পরের দিন কি ঘটবে আমি জানি না। আপনাকে দেখলে একটা কথা ইদানিংকালে খুব মনে হয়, সেটা হলো চন্দ্রবিন্দুর একটা গান বলতে পারেন এটিকে, এভাবেও ফিরে আসা যায়। দীর্ঘ অনেকগুলো বছর আপনাকে আমরা টেলিভিশনের পর্দায় সেটার কারণ ছিল। অনুষ্ঠানে দেখিনি, এবং তারপরে বর্তমানে এখন আমরা যেটি দেখি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, কখনো আপনি উপস্থাপনা করছেন, কখনো অতিথি হিসেবে কথা বলছেন, সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন। এই যে ফিরে আসা, এই বিষয়টি আপনার জীবনে? আমি ফিরে আসিনি, আমি ছিলাম, আপনারা আমাকে দেখতে পান নাই, কারণ আমি যেখানে ছিলাম সেখানে এই টেলিভিশনের দর্শকদের যে বিরাট অংশ, এত বড় অংশ তো কোথাও যাতায়াত করে না, ফলে আমি কোথায় কোথায় ছিলাম সেটা তারা দেখেন নাই। আর টেলিভিশনে আমার অ্যাপিয়ারেন্স কমেছিল, কিন্তু টেলিভিশনের সঙ্গে আমার সম্পর্ক কমে নাই। আমি এরকম কোনো একটা তারকা কথনে কিন্তু বলেছিলাম যে জীবনে একটা সময়ের ভিতর দিয়ে যেতে হয় যখন আনলার্নিং প্রসেস করতে হয়, অর্থাৎ নিজেকে ভুলে গিয়ে নতুন একটা জায়গায় যাবার জন্য প্রস্তুত করতে হয়। এখন ধরেন রাজনৈতিক বিশ্লেষক, এটা আমার পরিচয় না, আসলে আমি একজন সাধারণ নাগরিক যে রাজনীতি বোঝে, এবং আমাদের বহু মানুষ এরকম রাজনীতি বোঝে, কিন্তু আমার তার সঙ্গে যুক্ত হয়েছে যে আমি কথা বলতে পারি, আমি বিতর্ক করেছি বহুদিন, বক্তৃতা দিয়েছি, ফলে আমি যত কম সময় গুছিয়ে কথা বলতে পারি অন্যরা হয়তো সেটা পারেন না। কিংবা আমি যতটুকু পড়াশোনা করেছি বিভিন্ন কারণে, সবাই তো অতটুকু পড়ার জন্য সময় পান না, তারা কাজ করেন, পরিশ্রম করেন, নানান কারণে ব্যস্ত থাকেন। যে ভদ্রলোক কোটি কোটি টাকা আয় করছেন তার তো পত্রিকা পড়ার সময় থাকে না, অন্য কেউ তার হয়ে পত্রিকা পড়ে দেয়। আমি একজনকে চিনতাম, উনি পত্রিকা পড়তেন না, অন্য কেউ তার হয়ে পত্রিকা পড়ে তার সামনে এনে দিত, স্যার এইটা। তা আপনি চিন্তা করেন তার জীবনটা, যে উনি আসলে পড়েন না, ওনাকে ওই লোকটা যা পড়াতে চায় সেটা পড়েন। তো এরকম জীবনও তো আমি দেখেছি মানুষের। তো আমি এখন যেখানে আছি আমি ফিরে আসিনি, আসলে আমি এরকমই ছিলাম। এবং মাঝখানে যে টেলিভিশন আমাকে দেখেন না, এর কারণ আছে। আজকে যে আমাকে কথা বলতে দেখছেন, এই কথা বলা বন্ধ করানোর জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হয়েছে। আমি একজন ব্যক্তি যে সকল সরকারের সময় ব্যান্ড হয়েছে এবং সকল সরকারের সময় আবার মুক্তি পেয়েছি। এটা এক ধরনের জেলখানা। শিল্পীদেরকে যে কালো তালিকাভুক্ত করা হয় কথা বলার জন্য, কিংবা তার অবস্থানের জন্য, কিংবা তার প্রতি হিংসা বিদ্বেষ কিংবা প্রতিদ্বন্দ্বিতাজনিত কারণে, এটা তো এক ধরনের জেলখানা। শিল্পীদের শৈল্পিক জীবনের অথবা তার যে সৃজনশীল জীবনের এটা এক ধরনের বন্দিশালা, এবং সেই বন্দিশালায় তাকে মাঝে মাঝে ঢুকতে হয় আমাদের দেশে। কেননা আমাদের দেশে যারা রাজনীতি করেন, ক্ষমতা অর্জন করেন, তারা মনে করেন যে সৃজনশীলতা তাদের ইচ্ছা মতো হবে, ওই যে ওই লোকটার মতো খবর পড়িয়ে দেয়। ওরকম আমাদের ক্ষমতাশালীরা মনে করেন যে আমরা সব হব তাদের কাকাতুয়া, তারা যা শেখাবেন আমরা সেটা বলবো। এবং আপনি সেটা বলেননি? আমি কখনো বলি নাই, আমি কখনো বলতে রাজি হই নাই। আপনার সাথে কথা হলেই বা আপনার সাথে দেখা হলেই আসলে একটি নাম, একটি অনুষ্ঠানের নাম বিশেষত বারবার করে আসে, শুভেচ্ছা। আমরা আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শকদেরকে সাথে নিয়ে সেই শুভেচ্ছা অনুষ্ঠানের আপনার কথার খুব ছোট্ট একটি অংশ দেখে আসবো। আমাদের আজকের শুভেচ্ছার অনেকটা জুড়ে ছিল ফুটবল, যেমনটি আমাদের অনেকের জীবনের গত একটি মাস জুড়ে ছিল ফুটবল। এক অদ্ভুত ব্যাপার, আমরা অন্য দেশের বিজয়ে আনন্দিত হই, অন্য দেশের পরাজয়ে বেদনার্ত হই, অন্যের গোলের সঙ্গে নিজের গলা মিলে চিৎকার করে বলি গোল গোল। এর পেছনে যে কারণটি কাজ করে সেটি হলো মানুষের প্রতি ভালোবাসা, আমাদের চারপাশের প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি ভালোবাসা। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? একদিন নিশ্চয়ই আমাদের দেশের ছেলেরা যখন গোল করে সোনার কাপ জয় করে দেশে ফিরবে, আমরা চিৎকার করে বলবো গোল গোল। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা স্বপ্ন দেখি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুনছিলাম আপনার ছেলেরা পারে না, মেয়েরা পেরেছে। মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে, ছেলেরা পারে না এখনো। এটাই হচ্ছে আমাদের জীবনের এই যে বুঝতে না পারার যে ব্যাপারটা। আমরা ভেবেছিলাম আমাদের ছেলেরা কাপ জয় করবে, এরা পারে নাই, কিন্তু আমাদের মেয়েরা পেরেছে। তখন কিন্তু মেয়েরা এত ফুটবল খেলতো না, অল্প কয়েকটা স্কুলে ফুটবল খেলা হতো, অল্প কয়েকটা জায়গায়। তো এটাই হচ্ছে জীবন।
আর কিছুদিন পরেই তো আসলে এই ফিফা শার্টটা যে বিশ্বকাপ। দেখলেন না, এই শার্টটা আমাকে আমার মা কিনে দিয়েছিলেন আমার প্রথম শুভেচ্ছা অনুষ্ঠানের সময়। এটা আমি 2বার পরেছি সেটাও মনে আছে? টেলিভিশনে। হ্যাঁ, এটা আমি জানি যে আমি এটা 2বার পরেছি। আচ্ছা, প্রথম যেদিন শুভেচ্ছা করেছিলাম সেই দিন, আর এই অনুষ্ঠানটায়। তাহলে তো খুব স্পেশাল একটা শার্ট। এই শার্টটা এখন আছে আমার কাছে, ফিট হয় না কিন্তু আছে। এটার মধ্যে হাতির ছবি আছে। আচ্ছা, সামনেই তো ফিফা বিশ্বকাপ, আপনার পছন্দের ফুটবল টিম কোনটি? ব্রাজিল। আচ্ছা, কেন ব্রাজিল? এমনি আমাদের ছোটবেলায় ব্রাজিল খুব ভালো খেলতো, আর ব্রাজিলের একটা টিম ছিল যে টিমটা সবাই ভাবতো পৃথিবীর সেরা দল, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই 82 সালে। ওই টিমটা এখনো মনে করা হয় যে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে সেরা দল, তারপর তারা চ্যাম্পিয়ন হন। ওই টিমে যারা খেলতেন, সক্রেটিস, জিকো, এরা সব খেলতেন। তো ওই সময়ের ওই ব্রাজিলের ওই টিম জুনিয়র খেলতেন, তারপরে ওই টিমটা আসলে চ্যাম্পিয়ন হয় নাই শেষ পর্যন্ত। তাদের একটা গোলকিপার ছিল ফ্যালকাও। আচ্ছা, আমরা তো বিটিভিতে আপনার অনুষ্ঠানের একটি ছোট্ট ক্লিপ দেখলাম, এবং একটা সময় ছিল যখন আসলে বাংলাদেশের মানুষের কাছে টেলিভিশন কিংবা টেলিভিশনের অনুষ্ঠান খুব বেশি জনপ্রিয় ছিল, ম্যাগাজিন অনুষ্ঠানগুলো অনেক বেশি জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি, ম্যাগাজিন অনুষ্ঠানের হার অনেক কমে গিয়েছে এবং বিটিভির অবস্থা আসলে এখন অনেক বেশি দুর্বিষহ আমরা বলতে পারি। একই অনুষ্ঠান পুনঃপ্রচার করা হচ্ছে, এবং কিছুদিন আগে এই বিষয়ে আপনি একটি ফেসবুকে পোস্টও করেছিলেন যে বাংলাদেশ টেলিভিশনের এই অবস্থা। আসলে এই অবস্থার পেছনে কারণ কি, বা ম্যাগাজিন অনুষ্ঠান কমে যাওয়ার কারণ বাংলাদেশ টেলিভিশনের দুর্গতির কারণ হচ্ছে রাজনীতি। আমাদের সকল সরকার মনে করে বাংলাদেশ টেলিভিশন তার ওই যে পোষা পাখি কাকাতুয়া, তার প্রশংসা করবে। সারা পৃথিবীতে এখন শত শত টেলিভিশন চ্যানেল, একটা সরকারি চ্যানেলকে সরকারের পৃষ্ঠপোষকতা করার জন্য রাখার প্রয়োজন নাই, বরং সরকারের পৃষ্ঠপোষকতা এই চ্যানেলটা এমনভাবে তৈরি করা উচিত যাতে বাংলাদেশের আপামর জনসাধারণ টেলিভিশনটা দেখে। কিন্তু সেই জায়গা থেকে টেলিভিশনটা সরে গিয়েছে, এবং সরে গিয়ে এটা একটা অদ্ভুত জায়গায় পরিণত হয়েছে। তাই এখন বাংলাদেশ টেলিভিশনের সৃজনশীলতার অভাব মূলত। আপনি যদি দেখেন তাহলে ওই রকম সৃজনশীল অনুষ্ঠান দেখবেন না, সৃজনশীল মানুষেরা সেখানে সম্পৃক্ত হয় না। টেলিভিশনে একটা প্রিভিউ কমিটি আছে, সেই প্রিভিউ কমিটি কী প্রিভিউ করে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না, কারণ এখন ওই অর্থে প্যাকেজ অনুষ্ঠান খুব একটা জমা পড়ে না, একটা দুইটা ছাড়া। এবং তারা বসে বসে টিভির অনুষ্ঠানই দেখে, সিনেমা দেখে বসে বসে। এবং খুব মজার ব্যাপার, সিনেমাতে সেন্সর বোর্ড, এখন যেটা ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, তারা তো দেখিয়ে দিয়েছে যেটা সবাই সিনেমা হলে দেখতে পারবে সেটা টেলিভিশনে দেখতে পারবে না, সেটা আবার টিভির লোকের আলাদা করে প্রিভিউ করে। মানে আমাদের হলের সিনেমা টিভির জন্য উপযুক্ত না, এটাই তো তার প্রমাণ, তাই না? এরকম অনেক স্ববিরোধিতা আছে। তো এইসব কারণে টেলিভিশনটা ভালো করছে না। আর টেলিভিশনের চারপাশে প্রচুর অভিযোগতা আছে, আপনি নিশ্চয়ই জানেন। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ টেলিভিশন আগের সেই যে তাদের অসম্ভব প্রভাব এবং তাদের অনুষ্ঠানের যে বৈচিত্র্য, সেটা হারিয়েছে। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বর্তমান সময়ে আমরা আপনাকে বিভিন্ন রাজনৈতিক টকশোগুলিতে দেখতে পাই। সেখানে আমরা অনেক ধরনের কথা শুনি, এইটা করতে হবে, এইটা করা উচিত, বিভিন্ন ধরনের পরামর্শ শুনতে পাই, বিভিন্ন ধরনের সুন্দর কথা শুনতে পাই। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক চিত্রে যদি আমরা চিন্তা করি, আসলে এই টকশোগুলো কতটুকু ফলপ্রসূ হয়, বা আমাদের সোসাইটিতে এটার ইম্প্যাক্ট কতটুকু আছে? এটার একটা প্রভাব আছে। এই টকশোগুলি বিরাট প্রভাব তৈরি হয়েছে। আমি আগে যে প্রসঙ্গে ছিলাম, গত রবীন্দ্র জয়ন্তীতে বাংলাদেশ টেলিভিশন সারাদিন পুনঃপ্রচার করেছে। তো এই টেলিভিশন তো একটা নতুন অনুষ্ঠান তৈরি করতে পারে না এই রবীন্দ্রনাথের জন্য। এটা খুব অদ্ভুত না? খুবই অদ্ভুত, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। এবং সে একই টেলিভিশন আবার ভাবছে নিজের পয়সায় বিশ্বকাপ ফুটবল কিনে দেখাবে। আপনি চিন্তা করলে দেখবেন যে 4 বছরে একটা খেলা হয় 1-1.5 মাস, সেটার জন্য শত কোটি টাকা খরচ করতে পারবেন, কিন্তু প্রত্যেক দিন যে অনুষ্ঠানটা তৈরি করতে হয় সেটা পুনঃপ্রচারিত হবে। এটাই হচ্ছে আমাদের জনগণের দুর্ভাগ্য। আমাদেরকে নিয়ে প্রতিদিন কেউ চিন্তা করে না, আমাদেরকে একদিন কেউ মানে খেলার উন্মাদনায় মাতাল করে ফেলতে পারে। মানে ধরেন একটা সময় ছিল বাচ্চাদেরকে গ্রাইপ ওয়াটার খাওয়াতো, এটা খেলে পরে বাচ্চার ঘুম আসতো এবং বাচ্চার এক ধরনের নেশাগ্রস্ততা হতো। তো ওই রকম আমাদের জনগণকে 1 মাসের জন্য গ্রাইপ ওয়াটার পান করিয়ে তো লাভ নাই, টেলিভিশন তো প্রত্যেক দিনের। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে টকশো নিয়ে। টকশোতে যে কথাগুলি হয় সেই কথাগুলির বিস্তৃত প্রভাব আছে, এটা বোঝা যায় যখন এই টকশোগুলি আবার ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে কেটে কেটে লোকজন নানান রকম রিল বানিয়ে প্রচার করতে থাকে। তার মানে ওইখানে বহু মানুষ আছেন, তারা যে কথাগুলি বলেন ওগুলি জনগণের মনের কথা, অথবা জনগণ সেগুলি শুনতে চায়। আর কিছু জনগণ আছেন যারা ঝগড়াঝাটি পছন্দ করে, তো এইগুলিও টকশোতে হয়। এবং টকশো এখন একই সঙ্গে এক ধরনের ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্ট দুইটাতেই পরিণত হয়েছে। কিছু আলোচক আছেন তারা এন্টারটেইন করেন লোকজনকে, এসে মিথ্যা কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন,
মানুষকে আক্রমণ করেন অত্যন্ত খারাপ ভাষায়। কেউ কেউ আছেন তাদের কিছু সমর্থক আছে, সেই সমর্থকদেরকে খুব খুশি করেন। আর কেউ কেউ আছেন তারা কথা বলার চেষ্টা করেন যেটা যৌক্তিক সেটা। তো যার যার আলাদা আলাদা দর্শক তৈরি হয়েছে এবং তারা সেগুলি নিয়ে খুব এইসব টকশো নিয়ে খুব ব্যস্ত থাকে। এই কারণে টকশোর একটা প্রভাব তৈরি হয়েছে সমাজে, এবং টকশোর যে প্রভাব তৈরি হয়েছে সেটা আরেকটা প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন যে বহু কথা মানুষকে গেলানোর চেষ্টা করা হয়, যেটা টকশোর আলোচকরা এসে কথা বিভিন্ন বলার কারণে মিসইনফরমেশন, সেটা ডিসইনফরমেশন দূর হয়ে যায়। হাম নিয়ে অনেক উল্টাপাল্টা কথা ছিল, আপনি দেখবেন যে হামের বিষয়টা স্ট্রিমলাইন্ড হয়ে গেছে, কারণ টকশোতে আলোচকরা অনেকেই এসে সঠিক তথ্যটা দিয়েছেন। এরকম বহু বিষয়ে টকশোর আলোচকরা কিন্তু মানুষকে সঠিক তথ্য দেন, যেটা অনেক সময় বিভিন্ন কারণে টেলিভিশন বলেন, রেডিও বলেন বা গণমাধ্যম বলেন ঠিকমতো দিতে পারে না। টকশোতে বহু মানুষ আছেন স্বাধীনভাবে সমালোচনা করেন, এবং এটা থেকে আমি মনে করি যে সরকার উপকৃত হয়, কারণ সরকার তখন বুঝতে পারেন যে আসল ঘটনা কোনটি। কেননা আপনি যদি ক্ষমতায় থাকেন, আপনাকে প্রশংসা করার মানুষই বেশি হবে, কেননা তারা যোগ্যতাহীন, তারা প্রশংসা করার মাধ্যমে কিছু পেতে চায়। আর কিছু মানুষ থাকবে তারা ক্ষমতায় যেতে চায়, ফলে ক্ষমতা বান হচ্ছেন তাদের প্রতিদ্বন্দ্বী, ফলে তারা কুৎসা রটনা করবে, বাজে কথা বলবে। মাঝখানে ঠিক কথাটা বলার জন্য কিছু মানুষ থাকেন, তারা না চান ক্ষমতা, না তাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, অথবা না তারা নিজের স্বার্থে কথা বলেন। তো সেই মানুষগুলির অনেকেই টকশোতে আসেন, যে কারণে টকশো জনপ্রিয় হয়েছে। এবং টকশোর মাধ্যমে আমরা দেখি অনেক উপস্থাপক, যেহেতু উপস্থাপনে আপনি নিজেও আছেন রাজনৈতিক টকশোগুলিতে, সেক্ষেত্রে বলা হয় অনেক উপস্থাপককে যে সে হয়তো কোনো দলের প্রতিনিধিত্ব করছে, বা টকশোটা আসলে খুব বেশি অবজেক্টিভিটি ধরে রাখতে পারছে এটা না। তো উপস্থাপকের নিজের বিষয়। উপস্থাপক যখন উপস্থাপনা করবেন তখন তাকে এক ধরনের নৈর্ব্যক্তিকতা রাখতে হবে, তবে এই নৈর্ব্যক্তিকতা কিছু কিছু নীতির প্রশ্নে নয়। যেমন ধরেন, উপস্থাপক কি নৈর্ব্যক্তিক হতে গিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ হয়ে যাবে? অর্থাৎ সে মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে দুই পক্ষকেই তালি দিবে, ব্যাপারটা তা নয়। ফলে কিছু কিছু জায়গা আছে স্ট্রিক্ট প্রিন্সিপাল, নৈতিক বা নীতিগত অবস্থান, পলিসিগত অবস্থান, সেই জায়গাতে উপস্থাপক ঠিক থাকবেন। বাকি জায়গাতে তাকে নিরপেক্ষ থাকতে হবে, নৈর্ব্যক্তিক থাকতে হবে, এবং যখন টকশো হবে তখন তিনি কোনো একটা পক্ষ নেবেন না। এটা হচ্ছে টকশোর উপস্থাপকের প্রাথমিক দায়িত্ব। আর কেউ যদি আক্রান্ত হন এইভাবে যে তাকে বলা হচ্ছে তিনি দলীয় বা অন্য কিছু, সবসময় সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কেননা অনুষ্ঠানে এসে যখন কেউ পারেন না কথা বলতে অথবা তর্কে পরাস্ত হন, তখন তার একমাত্র আশ্রয় হয়ে যায় যে আর কারো ঘাড়ে দোষটা চাপিয়ে দাও, এবং সেটা তারা বলতে থাকেন। কিছুদিন আগে আমি একজন লোকের সাক্ষাৎকার নিয়েছি, তিনি আবদার করলেন তিনি একাই আসবেন, তার সঙ্গে কেউ আসবে না। কেন? তার অনেক কথা আছে, এগুলি তার বলতে হবে। এখন আপনিও তো উপস্থাপনা করেন, তো আপনি বুঝবেন ব্যাপারটা। তো 1 ঘন্টা তিনি অনুষ্ঠানে থাকবেন, কিন্তু মাঝখানে তাকে প্রশ্ন করা হয়েছে, এই জন্য তিনি নিজেই ফিরে গিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে তাকে নাকি কথা বলতে দেওয়া হয় না। এখন 1 ঘন্টা উনি একাই কথা বলবেন। প্রথমে তিনি ব্যবস্থা করেছেন যে তার সঙ্গে কেউ আসতে পারবে না, কারণ তার অনেক তথ্য আছে। কিন্তু তারপরে তিনি এসে সেই তথ্য দেওয়ার মাঝখানে মাঝখানে তাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন তিনি রাজি না। আচ্ছা, তো এরকম লোক আছে। তো এখন ওইখানে উপস্থাপকের কিন্তু কোনো দোষ নাই, এবং ওইখানে তার কিছু অন্ধভক্ত আছে, তারা আবার এসে লিখছে আপনাকে তো কথা বলতেই দেয় না। একটা লোক 2 জন বা 3 জন থাকে এমন একটা অনুষ্ঠানের মধ্যে, একা আসার পরেও তিনি কথা বলতে পারেন নাই। তো এরকম লোক আছে। তো এরা যখন সমালোচনা করে, এইসব সমালোচনা এক কান দিয়ে ঢোকানো উচিত না। আলোচনা সমালোচনা এই বিষয়গুলো এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি দেখি, এবং একই সাথে সাইবার বুলিংটাও এখন অনেক বেশি হচ্ছে। বিভিন্ন বিষয় যেগুলো আসলে আমরা চিন্তাই করতে পারি না যে এই বিষয়গুলো নিয়েও এইভাবে কথা বলা যায়, বা একটা মানুষকে এভাবে হিউমিলিয়েশনের শিকার করা যায়, সেগুলোও আমরা দেখছি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আপনার ক্ষেত্রেও যদি আমরা বলি, আপনাকেও বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের অল্প কিছু অংশ কেটে সোশ্যাল মিডিয়াগুলিতে প্রচার করা হচ্ছে, বা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্নভাবে, এবং আপনার কথা না কিন্তু ফটোকার্ডে আপনার ছবি, নাম লিখে সেগুলো প্রচার করা হয়। এই বিষয়গুলো আসলে এগুলি কিভাবে হচ্ছে হ্যান্ডেল করা উচিত? দুর্বল মানুষের, অযোগ্য, ক্ষমতাহীন, মেধার ক্ষমতাহীন লোকজনের কাজ। যে কথা আমি বলি নাই সেই কথা দিয়ে ফটো কার্ড বানিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ কিছু পয়সা আসে, এগুলি তাদেরকে ফেসবুক টাকা দেয়। তো তারা এই জন্য তাদের এক ধরনের সেন্সেশনাল কথাবার্তা সেগুলি বিভিন্ন জনের মুখে দিয়ে তারপরে সেটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে যে অনেক শেয়ার হয় বা লাইক ডিসলাইক হয়, সেগুলি থেকে তারা পয়সা কামানোর চেষ্টা করে। এটা হচ্ছে এক ধরনের ভিখারির মানসিকতা। সেই মানসিকতা থেকে এই কাজগুলি হয়। আরেকটা হচ্ছে উদ্দেশ্য থাকে অনেকে, রাজনৈতিক উদ্দেশ্য, কাউকে ট্যাগিং করে দেওয়ার, কাউকে কোনো একটা অভিযুক্ত করার, সেসব উদ্দেশ্য নিয়ে অনেকে করেন। কেউ কেউ আছেন পরাস্ত হয়েছেন কোনো সময় তর্কে কিংবা কথায় কিংবা যুক্তিতে, তারা তাদের সেই বিদ্বেষ
চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। বহু কারণ আছে। এগুলো কি আপনাকে কোনোভাবে প্রভাবিত করে? বুলিং আসলে সবসময় হবে, মানে বুলি করার জন্য কিছু লোক সারাক্ষণ চেষ্টা করে, এবং সাইবার বুলিং এর ক্ষেত্রে আমাদের দেশের আইন কানুন বলেন অথবা আমাদের যে ব্যবস্থা বলেন সেটা খুবই দুর্বল, এবং আমাদের যে মেটা কিংবা ইউটিউবের সাথে আমাদের যে নেগোসিয়েশন, টুইটারের সাথে সেই নেগোসিয়েশন আমরা খুবই দুর্বল, যে কারণে আমাদের এখানে যথেচ্ছই কাজগুলি হয়ে থাকে। তো এগুলি আমাকে আক্রান্ত করে না, একদম আমি বলবো না। কিছু কিছু জায়গায় আমি বিরক্ত হই, কিছু কিছু জায়গায় আমি এক ধরনের ক্ষুব্ধ হই, কিন্তু কিছুক্ষণ পরে আমি এটা বাদ দিই, কারণ আমি বুঝি যে এরা আসলে পর্বতের নিচে মুশিক মাত্র। মুশিক শব্দের অর্থ অনেকে বুঝবে না, মানে প্রত্যেক পাহাড়ের নিচে গর্ত করে ইঁদুর থাকে, কিন্তু সেই ইঁদুর যতই গর্ত করুক পাহাড়ের ইঁদুরের গর্তের কারণে ধসে পড়ে না। একদমই তাই। আপনি আপনার সেই ছোট্ট ক্লিপে স্বপ্নের কথা বলছিলেন, বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্নটা ছোট্ট করে জানতে চাই। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার বহু মানুষ আছে, এবং আমরা আমাদের মানুষ যারা, তারা মনে করেন যে এই স্বপ্ন দেখার দায়িত্বটা এককভাবে রাজনীতিবিদদের। ফলে আমি আর এখন নিজের স্বপ্নের কথা বলতে চাই না। তবে যে বাংলাদেশের স্বপ্ন আমি ছোটবেলায় দেখতাম, সেই বাংলাদেশের অর্ধেকও আমরা অর্জন করতে পারি না। একটা যুক্তিশীল, সহনশীল, মানুষের মানুষের চমৎকার সম্পর্কের বাংলাদেশ, সেটা তো আমরা তৈরি করতে পারলাম না। আমাদের যত দিন গেল ততই দেখলাম রাজনীতিবিদরা একে অন্যের বিপরীত মেরুতে দাঁড়িয়ে শত্রুতে পরিণত হচ্ছেন। আমরা দেখতে পেলাম আমরা একে অন্যের প্রাণ সংহারী রূপে আবির্ভূত হয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের এখানে শিক্ষকরা অসম্মানিত হচ্ছেন, আমাদের এখানে বয়োজ্যেষ্ঠরা অপমানিত হচ্ছেন। আমরা দেখতে পেলাম মেধার কথা বলে শেষ পর্যন্ত মেধাকে অপমানিত করা হচ্ছে। আমরা দেখলাম যে মেধাবীদের জায়গা ক্রমাগত সংকুচিত হচ্ছে। ফলে এই সমাজে আপনি যদি স্বপ্নের কথা বলেন, স্বপ্নটা মানুষের কাছে এখন মনে হবে যে আরও অনেক অবাস্তব, এবং এই স্বপ্ন অর্জন করা যাবে না। আমি শুধু এতটুকুই ভাবি যে বাংলাদেশের মানুষ কোনো একদিন বুঝবেন যে বিভেদ, বৈষম্য এবং অপমান এবং অন্যায়, বঞ্চনা এবং হিংসা বিদ্বেষের সমাজ তাদেরকে কোনো কিছু দিতে পারবে না। এবং যখন একটা বৃহৎ জনগোষ্ঠীর সেই বোধোদয় হবে, তখন হয়তো বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে তাদের স্বপ্ন বাস্তব করতে পারবে। সেই আমি স্বপ্ন শুধু এতটুকুই ভাবি যে বাস্তবায়িত হোক, আমরা প্রত্যাশা একটা করছি। শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা হবে। একেবারে শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ তারকা কথনের আজকের আয়োজনে আসবার জন্য। আশা করছি আবারও দেখা হবে, কথা হবে আপনার সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।